হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, এই যা সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা অন করিনি, এই চা খেতে বসে তোমাদের সামনে এলাম। ডাইজেস্টিভ বিস্কিট আবার ঢাললাম একটা প্যাকেট, কেননা টোস্টটা শেষ হয়ে গেছে। ওই একটাই সেই আছে মোটা মতো, যেটা আমি ঠিক কমফোর্টেবল নয় খেতে। খাবো তো বটেই বলো, এই যে, কিন্তু কি করে খাবো সেটাই ভাবছি। আজকে আমার গলাটা এখনো অবধি ঠিক হয়নি, জানো তো, খুবই সাউন্ড স্লিপ হয়েছে। যদিও গরম, কিন্তু মোটামুটি এসি চলেছে পুরোটাই। ম্যাগি তো একবার করে নিচে গেছে, একবার করে উপরে উঠেছে, জানো, যেই মাত্র দেখেছে এসি চালিয়েছি সঙ্গে সঙ্গে উপরে উঠেছে। খাটে উঠলে আরো বেশি এসির হাওয়াটা পায় না। সকালবেলা উঠে আর বারান্দাতেও যাইনি, জানো তো, এত রোদ। আর বিছনা টিছনা করে ওয়াশিং মেশিন চালিয়ে এই চা নিয়ে বসলাম। ভেবেছিলাম সেই একটা পুঁই শাক ছিল, আজকে পুঁই শাক চচ্চড়িটা করবো। কুমড়ো রাঙালু সব বারও করে রেখেছি, জানো, কিন্তু তারপরে দেখলাম সেই একটা যে ছোট্ট মতো ডাল ছিল সেটা পুরো কিরকম একটা হয়ে গেছে ঠান্ডায়। ওই জন্য আমি সেটাকে বিদায় করে দিয়েছি। সেটা রান্না করার মতোই নয় আর অবস্থা। চাটা এত গরম না, আর এদিকে এত গরম এমনি, তার উপরে আবার গরম চা। উফ, এই একটাই দেখছি টোস্ট বিস্কিট আছে, খেয়ে নি। টোস্ট বিস্কিটটা বেশ ভালোই লাগে, জানো তো। মাছের ফিলে আনিয়েছি বিগ বাস্কেট থেকে, তো সেটা দিয়ে কিছু একটা করার ইচ্ছে আছে। দেখি, চিন্তা ভাবনা করি, তারপর অবশ্যই তো তোমাদের জানাবো। চলো এই গরম চাটা আস্তে আস্তে খাই, তারপরে আবার আসছি। আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, দরজার কাছে বসে আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার মেয়ে বসে আছে দরজার কাছে, চোখটা ঢুলু ঢুলু, এখনো মনে হয় মহিলার ঘুম পাচ্ছে, তবে রেডি করে দিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, ম্যাগিও বেরিয়ে গেছে। আমি চটপট একটু এই টিভির র্যাক ট্র্যাকগুলো ডাস্টিং করে নিই, চলো, হয় আর না, জানো তো, তারপরে আমি হাঁটা আরম্ভ করব। খেলা না, এখন আমার কাপড় জামা শুকোতে দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি, এখন খেলা। মাগবু, গলা থেকে খুলে দিই বলো, বেঁধে থাকতে ভালো লাগে? দাঁড়াও, বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, জানো, ঘরের ভেতরেই যত গরম।
9:45 সময় এলাম রান্নাঘরে, কিছুই হয়নি দেখো। উপরন্তু এখানে একটু জল পড়ে গেছে চা থেকে, মানে চায়ের জল যখন চাপিয়েছি, জানি না কেন আজকাল চায়ের যে ওই পাত্রটা কিনেছিলাম না ছোট, ওইটা যখন জলটা ফুটছে তখন না উল্টে যাচ্ছে জানো। মানে গ্যাসের এই মানে বার্নারের ওপরে ঠিক মতো ফিট করানো যাচ্ছে না। আগে এই প্রবলেমটা হতো না, এই লাস্ট 2-1 দিন এরকম হচ্ছে। মানে যেই টকবক করে ফুটছে জলটা তখনই না ওইটা এরমভাবে উল্টে যাচ্ছে, আর উল্টে এখানে না জল পড়েছে, এটাকে মুছবো আগে। আর এমনি তো কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ। এত গরম না, ভালো লাগছে না। এইমাত্র মানে উঠলাম, বসেই ছিলাম হাওয়ায়। তো যাই হোক, এই যে আমার পায়রা সন্তান ঠিক চলে এসেছে, ওকে খেতে দিই, তারপরে আরম্ভ করি আর কি। প্রচন্ড গরম হচ্ছে জানো, উফ। মানে যাই হোক, তার মধ্যে এই ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ফিশ ফিলে আনিয়েছিলাম বলেছি। তার থেকে দেখো এই যে 1 2 3 4 5 এই 5 পিস মতো কেটে নিয়েছি। এটাকে জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো, গ্রিলড ফিশ করব। আর তার সঙ্গে ওই মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করব বলেছিলাম সেটা করব, বাস, আর কিছু না। তো সেগুলো এখনো কাটাকাটি হয়নি। আমি তার আগে এইটাকে আগে ম্যারিনেট করে রাখছি, কেননা ম্যারিনেট করতে যে টাইমটা লাগবে সেই টাইমের মধ্যে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। তো চলো কি করে কি ম্যারিনেট করছি দেখে নাও। খুব সিম্পল ভাবে করছি, খেতে কিন্তু বেশ ভালো হয়। মাছের এই ফিলেগুলো দেখো এইরকম ভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে আরো বড় বড় পিসও করতে পারো, আমি ছোট ছোট করে করেছি। তো এতে এখন দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এ দেখো অরিগ্যানো দিয়ে দিচ্ছি, এবার চিলি ফ্লেক্স দিচ্ছি, লেবুর রস দেবো, আর দিচ্ছি দেখো মেয়োনিজ। এটা অপশনাল, মেয়োনিজটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, দিলে কিন্তু খুব ভালো খেতে হয়। এটাকে খুব ভালো করে কোট করে নেবো, মানে মাখিয়ে নেবো আর কি, প্রত্যেকটা ফিশ ফিলের 2 পিট করে। মেয়োনিজটা দিলে একটা ক্রিমি টেক্সচার হয়, যেটা খেতে খুবই ভালো হয়। তো এইভাবে আমি এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এই যে সবজিপাতি কেটে নিয়েছি, পুঁই শাক ছাড়া মোটামুটি সবই আছে। আর এখানে তো এটা ম্যারিনেট হচ্ছে। আর এই যে মাছের মাথাটা আগে ভাজবো। এগুলো কিছুই নেই জানো তো, পুরো এমনি পাতের মতো, মানে ভেতরে কিছুই নেই। যাই হোক, যা আছে সবই শেষ করে দিলাম, আর তোলা নেই কিছু, মানে ফ্রিজে আর কিছু নেই। মাছের মাথা এইটুকুই ছিল। চলো আরম্ভ করে দিই এবার। তেল গরম হয়ে গেছে অলরেডি। ভাতটা হয়ে গেছে, ভাতটা চাপা দিয়ে দিয়েছি, ওই ঢাকাতে যতটা আরো হবার হয়ে নেবে। আর এটা তো এখন থাকুক, এটা হবে। এত গরম হচ্ছে না, পুরো চান করে যাচ্ছি জানো, দেখে বুঝতেই পারছো। উফ, বাপরে বাপ, এই দেখো কি হালকা। একটু হাওয়া নেই তা না, হাওয়া কিন্তু আছে জানো তো, কিন্তু তার জন্য তোমাকে এরকম জানলা খুলে দাঁড়িয়ে থাকতে হবে, নয়তো বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে। সে তো আর উপায় নেই, রান্না বান্নাগুলো তো করতে হবে। যদিও একা থাকি, তাও আমি তো চেষ্টা করি প্রপার কিছু খাওয়া দাওয়া করার, বলো। তো তাই জন্য আজকে এই চচ্চড়িটা আর ওই ফিলে দিয়ে একটা গ্রিলড ফিশ টাইপের করছি, বাস। তোমরা যদি কেউ মেয়োনিজটা অ্যাভয়েড করতে চাও না, তাহলে তোমরা কিন্তু টক দই ফেটিয়েও দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালোই হয়। তবে মেয়োনিজের একটা আলাদা টেস্ট, টক দইয়ের একটা আলাদা টেস্ট, সেটা তো একটু ভ্যারি করবেই। আবার যদি কিছুই না দাও তাহলেও কিন্তু আর একটা টেস্ট হবে। তো আমি এটাতে একটু মেয়োনিজই দিলাম, এটা এগলেস মেয়োনিজ, তো খেতে ভালোই হবে। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে দেখো, ও আর গরমে পাচ্ছে না, এই দেখো। এইটা চাপিয়ে দিয়ে এটা ওই ভাতের গ্যাসে সরিয়ে দেবো জানো তো, কেননা ভাতটা তো হয়ে গেছে। তাহলে কি হবে, এই গ্যাসে আবার ওই ফ্রাই প্যানে গ্রিলড ফিশটা করে নিতে পারবো। নাহলে এই চচ্চড়ি কখন শেষ হবে, তারপর গ্রিলড ফিশ বসাবো, অনেক দেরি হয়ে যাবে।
চুলটাকে আবার বেঁধে নিয়েছি, ঠিক মতো খোপা করতে পারি না আমি, জানো তো, যে কারণে না খুলে যায়। উফ, তো বারে বারে খুলে যাচ্ছে, বারে বারে করে নিচ্ছি। যাকে চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে বাঁচি। এই গ্যাস থেকে এটা এইখানে সরিয়ে দিয়েছি, এটা এখানে হোক, ঢাকা দিয়ে দিলাম। এবারে এখানে ফ্রাই প্যান বসিয়ে গ্রিলড ফিশটা করব। এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু দেবো না। তোমরা চাইলে একটু সল্ট দিতে পারো, কিন্তু আমি সল্টটাকে অ্যাভয়েড করি। একটু মিক্স করে নিলাম। ভীষণ ইজি প্রসেস, যে কেউ করতে পারো। এবারে এক একটা করে ফিলে নিচ্ছি, আর এইতে না খুব ভালো করে একটু কোট করে নেব। দিয়ে একটা রেডি করলাম। এইভাবেই সবগুলো রেডি করে নেব। কোনো ব্যাপারই নয়, দেখছো তো, জাস্ট এরকম করে কোট করে নেবে। এই যে রেডি করে নিয়েছি, দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি গ্রিলড প্যানটা আর বার করিনি, জানো তো, আমিই তো খাবো, তাই জন্য আমি এইটাতেই করছি। তোমাদের কাছে গ্রিলড প্যান থাকলে অবশ্যই গ্রিলড প্যানে করো। আর এটা তোমরা বাটারেও করতে পারো, আমি রিফাইন্ড অয়েলে করছি। বাস, এটা মিনিট 5-7 মিনিট এই পিঠটা ভাজবো, তারপরে আবার উল্টে দেবো। এটা তোমরা ওভেন চাইলে ওভেনেও ঢুকিয়ে দিতে পারো, আর গ্রিলড প্যানে করলে লাইন লাইন হয়, দেখতে ভালো লাগে। কিন্তু আমার তো ওভেন নেই, আর গ্রিলড প্যানটাও বার করিনি, বুঝছো তো, ওটা আলমারিতে তোলা আছে, আমি আর বার করিনি। তাই জন্য শর্টকাট মেথডে এইটাই করছি, এই ফ্রাই প্যানে। তো কিন্তু প্রসেসটা এরকমই। আর শুধু রিফাইন্ড অয়েল না দিয়ে তোমরা বাটার ইউজ করো, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো আমি যেহেতু মেয়নিজ দিয়েছি, তাই জন্য বাটারটা স্কিপ করলাম। তবে বাটার দিয়েই কিন্তু এটা করো, মানে বাটার ভালো করে ব্রাশ করবে একটু রেগুলার মানে ফ্রিকোয়েন্ট বেসিসে আর কি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি যা করছি সেভাবেই চলছে, সেভাবেই খেতে ভালো হবে। আর এখানে চচ্চড়িটা হচ্ছে, এবারে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। অলরেডি 9:40 হয়ে গেল, জানো। আর জানলাটা একটু খুলে দিয়েছি, যেহেতু এ একা আছে তাই জন্য জানলাটা খুলে দিয়েছি। ঝটপট করবার মতো এখন এর সঙ্গী সাথীরা সব চলে গেছে, বুঝেছো তো, তাই জন্যই ভরসা করে জানলাটা খুলেছি। এটাও একবার নেড়ে দিই, নজরে সবই রাখতে হচ্ছে, না হলে আবার এটা ধরে যাবে। এটাকে দেখি এবার। মেন হচ্ছে ম্যারিনেশনটা, জানো তো, ম্যারিনেশনটা ভালো করে করলে টেস্টটা খুব ভালো আসে। দেখতে দারুণ হচ্ছে না? যদিও এই লাইন লাইনগুলো পড়ছে না, ওটা গ্রিলড প্যানে দিলে বা ওভেনে দিলে হতো। দু পিঠই খুব ভালো করে হয়ে গেছে। উফ, চচ্চড়িটা হচ্ছে আর সব কাজ শেষ। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে, দেখো, সব ঘরের মাঝখানে শুয়ে আছে এই গরমে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পুরো চান করে গেছি। আর মানে গরমে না কিছু ভালোই লাগছে না।
দেখেছো বাইরে কাঠফাটা রোদ। উফ, দাঁড়াও একটু হাওয়া খাই তারপরে বসছি। বসেছি অ্যাট লাস্ট। আজকে আর অনেক রকম ফল নেই, তালশাঁসটা নেই, আর তালশাঁস অনেক খেয়ে ফেলেছি, শুধু আপেল আর ওটস এই নিয়ে বসেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাচ্ছ যে লিচু কিনেছো এত দাম দিয়ে, তারপর কালো জাম কিনেছো এত দাম দিয়ে। অনেক দাম, যা দেখলাম কোনোটাই সস্তা না। এক একজন 300 লিখেছো, 250 লিখেছো, 200 লিখেছো, 400 লিখেছো। আরে বাপরে, আরো কমুক দাম তারপরে দেখছি। আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, সেটা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একজন মায়ের শ্রাদ্ধ হচ্ছে, তো ছেলের বউ আর মেয়ে। তো মেয়ে যথারীতি ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর ছেলে বউ সব মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা এসেছে তাদেরকে ওয়েলকাম করছে, কথাবার্তা বলছে। তো মায়ের সামনে দাঁড়িয়ে মেয়েটির ফ্ল্যাশব্যাকে মনে হলো এমন একটা দিন ছিল যেখানে মেয়েটি মায়ের কাছে এসছে, মানে অনেক দিন পর এসছে আর কি বাপের বাড়িতে। তো মা মেয়ে দুজনে মিলে খাটে বসেই খাবে। মা বলল যা তুই ডাইনিং টেবিলে গিয়ে খা, তো মেয়ে বলল না আজকে তোমার সঙ্গেই খাবো। তোর যে ভাবি সে খাবার এনে দিল মায়ের জন্যে, খিচুড়ি আর একটা কিছু সবজি, আর ননদের জন্যে মানে মেয়েটির জন্যে রুটি তরকারি এসব। তো সঙ্গে সঙ্গে দেখে বলল ভাবিকে যে ভাবি তুমি মাকে এরকম খাবার দিয়েছ, খিচুড়ি আর আমার জন্যে রুটি? বলল না না, ও সহ্য করতে পারে না কিছু না, তাই জন্যে ও ঠিকই আছে, ওই খিচুড়ি খাক বলে চলে গেল। মেয়েটার এত কষ্ট হলো যে ওই রকম পাতলা খিচুড়ি মা খাবে আর আমি সেখানে রুটি, ও রুটি তরকারি ছিঁড়ে মায়ের মুখে দিল। মানে সে মাও কাঁদছে মেয়েও কাঁদছে। কিছু তো করার নেই, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে চলে যাবে, আবার 2-1 দিন খাইয়ে আর কি লাভ। তো সেদিনে মানে শ্রাদ্ধ ছিল, মায়ের বড় ছবির ওপরে, ছবিতে গলায় মালা দেওয়া, প্রচুর লোকজন আসছে। তো সেখানে মানে ভাইয়ের বউ এসে মেয়েটিকে ডাকলো যে চলো এবার খাওয়া দাওয়া করতে হবে, খেলে মানে খাওয়া দাওয়া করলে তবে মায়ের আত্মার শান্তি হবে। তখন মেয়েটি বলল যে দেখো মা যতদিন বেঁচে ছিল ততদিন মায়ের কি খাওয়ার কষ্ট হয়েছিল সেটা তো তোমরা জানোই, কেননা ভাবি যেভাবে মাকে খেতে দিত কত কষ্ট পেয়েছে, কত কিছু খাবার তো ইচ্ছে মায়ের হয়েছে নিশ্চয়ই, কিন্তু মা পায়নি, কেননা তখন দেওয়া হয়নি। আর আজকে মা নেই, তার আত্মার জন্যে আজকে লোকজনকে খাওয়ানো হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, আমি আজকে খাবো না বলে মেয়েটি চোখ ছলছল করে কাঁদতে কাঁদতে চলে গেল। তো এটা সত্যি একটা খুব কমন জিনিস এবং প্রায়শই এটা ঘটতে দেখা যায় যে মানুষ যখন বেঁচে থাকে তখন তাকে সেই খাতিরটা করা হয় না, বা একটা মা সত্যি যখন বেঁচে থাকে তখন তাকে সেই রেসপেক্টটা কি দেওয়া হয়, মানে অনেক ছেলেমেয়েই কিন্তু দেয় না, সেইভাবে তাকে খেতে দেওয়া হয় না, সেইভাবে তাকে সম্মান দেওয়া হয় না। আর মা চলে যাবার পর সেখানে আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব তাদেরকে ভুরিভোজ করিয়ে কি লাভ করা, মানে খাওয়ানোটা তো উচিত ছিল মানুষটাকে যখন সে বেঁচে ছিল, তাই না? মানে তার ভেতরে যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটা কি মিটেছে? মেটেনি। আর এখন লোকজন খেলেই কি তার আত্মার শান্তি হয়ে যাবে? এটা তো পুরোপুরি ভুল কথা, তাই না? আত্মাকে শান্তি দিতে হয় তখনই যখন সে বেঁচে আছে, যখন সে জ্ঞানে বুঝতে পারবে। যে কারণে আমার সব সময় মানে এম ছিল যে আমার বাবা মাকে আমি তখনই মানে সব কিছু করে দেবো, মানে যতটা আমার ক্ষমতা, যতটা আমার সামর্থ্য আমি ততটা করব যতদিন তারা বেঁচে আছে। চলে যাবার পর তাদের ছবিতে মালা দিয়ে, তাদের ধূপকাঠি দিয়ে, তাদের ওই মিষ্টি খাইয়ে, অমুক খাইয়ে, তমুক খাইয়ে, এই সবগুলো করার কিন্তু কোনো মানে হয় না। মানে এগুলো সত্যি মিনিংলেস আর
মানুষটা তো জানতেও পারছে না। হ্যাঁ, তোমরা বলবে তাকে কি জানাবার জন্যই এসব করা, না তাকে শো করার জন্য নয়, কিন্তু সত্যিকারের তার আত্মার শান্তি হবে এবং সে তৃপ্ত হয়ে মারা যাবে তখনই যখন সে দেখবে যে আমি বেঁচে থাকা অবধি আমার ছেলে বা মেয়ে কি করলো আমার জন্যে। শুধু মুখে আহাউহু করে কিন্তু কোনো লাভ নেই, জানো তো। তোমাকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, তোমাকে কিছু করতে হবে। এই যে মেয়েটি, সে শুধু কাঁদলো যখন মানে মা ছিল আর কি, ওই একগাল মাকে খাইয়ে দিয়ে কি লাভ? এবার এটাও তোমরা বলবে যে সব মেয়েদের সব সময় সেই পরিস্থিতি থাকে না যে মাকে দেখভাল করা। এটা কিন্তু আমি বিশ্বাস করি না, জানো তো। মানে মা বাবাকে আমি দেখবো, আমার যাই পরিস্থিতি থাকুক, আমি যদি পান্তা খাই তারাও পান্তাই খাবে, কিন্তু তাদেরকে আমি আগলে রাখবো। সেই পান্তা খাওয়াটার মধ্যেও কিন্তু অনেক তৃপ্তি থাকে, অনেক শান্তি থাকে। আমি যদি আজকে একটা কামরার মধ্যে থাকি, তাহলে সেই কামরার মধ্যেই আমার মাকে বাবাকে আমি খাটের ওপর শুয়ে আমি মাটিতে শোবো। সেটাই হচ্ছে তাদেরকে মানে শান্তি দেওয়া, তাদের সুখ বৃদ্ধি করা। তারা কিন্তু বেশি কিছু মা বাবারা চায় না কখনো, জানো তো। কিন্তু তাদের আসল যা দেওয়ার, আমি বলবো তারা যতদিন বেঁচে আছে তাদেরকে দিয়ে দাও। মারা যাবার পর এইগুলো করার কোনো মানে হয় না। আমার কিন্তু বাড়িতে কোনো মা বাবার ছবিও নেই। আমি কিন্তু জীবনে ওই গলায় মালা দেওয়া, ধূপকাঠি ঘোরানো এসবে বিশ্বাসও করি না। সেটা আমার মা আমার বাবা দুজনেই জেনেই গেছে। তাদের আমি যথাসাধ্য করেছি তারা বেঁচে থাকা অবধি, এবং তারা ওই অবস্থায় আমাকে আশীর্বাদ করে গেছে। তারা মুখ দিয়ে মানে অজান্তেই ভালো কথা বলে গেছে, আশীর্বাদটা অজান্তে হয়েছে, জানো তো। মানে খুব কষ্টের মধ্যেও তাদের মুখ দিয়ে আমার জন্য যে কথাটা, যে আশীর্বাদের কথাটা বেরিয়েছে, সেটাই আমার কাছে বিশাল পাওনা, এবং সেইটার ওপর ভর করেই আমি জীবনে চলছি। আর লোকনাথ বাবা তো অবশ্যই আছেন, কিন্তু মারা যাওয়ার পর সে যখন কিছুই জানতে পারছে না, কিছুই তার মানে বোধগম্য নেই, আর তখন হাহুতাশ করা বলো, তখন তার গলায় মালা দেওয়া, তাকে খেতে দেওয়া, তাকে তার ধূপকাঠি ঘোরানো, এইগুলো আমার মনে হয় না কোনো মানে আছে। এটা আমার পার্সোনাল বক্তি আমি বললাম। আমি বলছি না যে সবাই তোমরা যা করো সব ভুল করো কি। এটা কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। এটা আমার যেটা মনে হয় সেটাই আমি শেয়ার করলাম। কেননা আজকে সকালে আমি এরকমই একটা ভিডিও পেয়েছি, ভিডিও দেখেছি, তারপরেই এতগুলো কথা এলো আর কি। তোমরা যে যা করো সেটার ওপরে আমি কোনো বক্তি রাখছি না। আমি আমার যেটা বিশ্বাস, আমার যেটা মনে হয় সেটাই আমি শেয়ার করলাম। এবং যাদের মা বাবা আছেন, একজনও যদি থাকেন বা দুজনেও যদি থাকেন, জানবে তোমরা অনেক লাকি, এবং চেষ্টা করবে তারা যতদিন আছেন ততদিন তাদেরকে যথাসম্ভব ভরিয়ে রাখো। কেননা সেই মানে বেঁচে থাকা অবস্থায় আশীর্বাদটাই জানবে অনেক অনেক মানে রাখে। মা বাবার চোখের জল, মা বাবারা না, বেশিরভাগ মা বাবা ইচ্ছে করে চোখের জল ফেলতে চায় না, কিন্তু অজান্তে তাদের কষ্টটা চোখের জল হিসেবে বেরিয়ে আসে, এবং সেটা সাংঘাতিক। সন্তানের জন্য অভিশাপ দেওয়া বা সন্তানের খারাপ হওয়ার জন্য চোখের জল ফেলা, এটা কোনো মা বাবা করে না, কিন্তু সেটা অজান্তে তাদের কষ্টটা চোখ দিয়ে বেরোয়, এবং সেইটা কতখানি যে খারাপ সেটা কি বলবো আর। এটা জানবে যে আমরা এইটুকু যা করছি এটা খুবই নগণ্য কম্পেয়ার টু তারা আমাদেরকে এই পৃথিবীতে এনেছে। আজকে যে আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, বসে আছি, জামা পরছি, একটা এক্সিস্টেন্স আমাদের পৃথিবীতে, আমাদের যে একটা জীবন আমরা পেয়েছি, একটা লাইফ পেয়েছি তাদের জন্যে। তো সেই কম্পেয়ার করলে কিন্তু আমাদের এই করাটা কিছুই নয়, কিছুই নয়, খুব মানে সামান্যরও সামান্য। কিন্তু সেইটুকুই ছেলেমেয়েরা করে না, বা করা মনে করে না, বা করতে চায় না। এটা কিন্তু উচিত না। কোনো এক্সকিউজ কখনো দিও না। যতটুকু পারবে, যতটুকু সামর্থ্য, বেস্ট তাদের জন্য করবার চেষ্টা করো।
আর যাদের আমার মতো অবস্থা, মা বাবা কেউই নেই, তাদের আর কি বলবো, স্মৃতিগুলো আঁকড়ে থাকো আর কি। অনেক কথা বললাম, ভিডিওটা দেখে মনটা অনেক ভারী হয়ে গেছিল, সেটাকে হালকা করলাম তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে। তো চলো এখন খাই, খেয়ে চান টান করবো, আবার চচ্চড়িটার দিকেও মনটা আছে। চলো পরে আসছি। এখন 10:40 বাজে, আমি এখন যাচ্ছি চান করতে। বাইরের অবস্থা খুব একটা ভালো না, কখন বৃষ্টি পড়েছে সেটাও আমি জানি না। এখন আমি আমার র্যাকটাকে ভেতরে করলাম, আর নাইটিটাও তুলে ফেললাম। টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। এই দেখো বাইরের অবস্থাটা একবার দেখিয়ে দিই। মেঘ তো আছেই আকাশে, এই দেখো বৃষ্টি এখনো পড়ছে, দেখেছো? আশা করি বুঝতে পারছো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দাঁড়াও দেখাই, এই তো বুঝা যাচ্ছে, এই দেখো, দেখেছো? হঠাৎ করেই বৃষ্টি এসে গেছে। আকাশেও মেঘ আছে, তো ওই জন্যে আমি কাপড় জামা তুলে জানলা টানলা সব বন্ধ করে দিলাম, কেননা এখন চান করতে যাব, এর মধ্যে আবার ঝড় ফড় যদি ওঠে ম্যাগিটা খুব ভয় পাবে, আদারওয়াইজ এমনি কিছু না, ম্যাগিটা খুব ভয় পেয়ে যায়। তো চলো আজকের মতো না এই ভিডিওটাকে শেষ করেই দিই, আর কিছু দেখানোর নেই। চান টান করে এসে শুধু ওর খাবারটা রেডি করব, এমনি বাইরের ঘরের ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি খাবার, সেটাকে মাখবো আর কি। তো ওই করে ওকে খাওয়াবো আর কি। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।